দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি RICL TMX বার গণতন্ত্র অনুষ্ঠানের সাথে আছি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক রাজনীতি নিয়ে, রাজনীতির পর্যবেক্ষণ বিশ্লেষণ তুলে ধরবার চেষ্টা করি। আমাদের বিশেষজ্ঞ অতিথিরা যুক্ত হন। আজকে একটু ভিন্ন বিষয় নিয়ে আমরা আসলে আলোচনা করতে চাই, পর্যবেক্ষণ তুলে ধরতে চাই। এই সময়ের আলোচিত বিষয় আমরা দেখেছি 29 বছর মসনদে থাকার পর বাবার হাতে যে বাশারের উত্থান হয়েছিল, তিনি কিন্তু 2 যুগ ক্ষমতায় টিকলেন। শেষ পর্যন্ত আমরা দেখেছি যে হাসিনার মতো বিমানের সংকেত অদৃশ্য করে পালিয়েছেন আসাদ সরকার, অর্থাৎ রাজধানীর দামেস্কে আমরা দখলে নেওয়ার পর বিদ্রোহীদের ঘোষণার মুখে আমরা দেখেছি সিরিয়া ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। আজকে আমরা একটু আলোচিত এই বিষয়টি নিয়ে এই কারণে আলোচনা করতে চাই। একই সঙ্গে আমরা যেটি 5 আগস্টে দেখেছি বিমানের সংকেত অদৃশ্য করে যেভাবে শেখ হাসিনা আসলে পালিয়েছিলেন, একইভাবে এই যে পলায়ন এবং এই যে স্বৈরশাসন এবং স্বৈরশাসকদের পতন দেশে দেশে হয়েছে, সেটি নিয়েও আমরা একটু বিশ্লেষণ তুলে ধরবার চেষ্টা করব। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে 2জন অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে একজন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মইনুল ইসলাম আকন্দ রয়েছেন, রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক। স্বাগত জানাচ্ছি মইনুল ইসলাম আকন্দ আপনাকে। একই সঙ্গে একজন রাজনীতিবিদ রয়েছেন জুনায়েদ সাকি, প্রধান সমন্বয়ক গণসংহতি আন্দোলন। দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের RICL TMX বার গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা শুরুতেই মইনুল ইসলাম আকন্দ আপনার কাছে একটু জানতে চাইব যে মোটা দাগে পতনের এই যে স্বৈরশাসক বাশার আল আসাদের পতন, এই পতনটাকে আসলে কিভাবে দেখছেন, এবং পতনের আলোচনার বিষয় যে কথা দর্শকদের বলছিলাম যে একটা সামঞ্জস্য আমরা খুঁজে পেলাম যে পালিয়ে যাওয়ার প্রক্রিয়াটা আসলে 5 আগস্টের সাথে অনেক সিমিলার, অনেক কিছু মিলে যায় আর কি। সেই বিষয়টা নিয়ে যদি আপনি আপনার পর্যবেক্ষণ বলতেন। অনেক ধন্যবাদ নিউজ 24। খুবই একটা আকস্মিক ঘটনা। বাশার আল আসাদ এবং তার বাবা হাফিজ আল আসাদ মিলে মোট 53 বছর 53 ইয়ার্স দে হ্যাভ রুলড। সিরিয়া স্বাধীন হয়েছে 79 ইয়ার্স। এর মধ্যে 53 ইয়ার্স বাপ বেটা মিলে শাসন করেছে এবং বোথ ওয়ার ডিকটেটরস, স্বৈরাচার। এবং বিশেষ করে বাশার আল আসাদের সময় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে লার্জেস্ট ডিসপ্লেসমেন্ট হয়েছে, 12 মিলিয়ন পিপল। সিরিয়ার জনসংখ্যা 25 মিলিয়ন, এর মধ্যে 12 মিলিয়ন পিপল হ্যাড টু লিভ ওয়্যার দে লিভড বিকজ ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। তারা বিভিন্ন দেশে রেফিউজি হয়ে চলে গেছে এবং 500,000 পিপল হ্যাভ বিন কিল্ড। এবং সে খুবই উইথ অ্যান আয়রন ফিস্ট হি হ্যাজ রুল। এবং সিরিয়া হচ্ছে সারা পৃথিবীতে আমার মনে হয় সবচেয়ে ডাইভার্স ডেমোগ্রাফি ওখানে থাকে। যদিও মুসলমানদের সংখ্যা অ্যাবাউট 87%, এর মধ্যে সুন্নিরা হচ্ছে মেজরিটি 73-74%, শিয়ারা হচ্ছেন অনলি 13%। এবং বাশার আসাদ ফ্যামিলি কিন্তু শিয়া, আলওয়েত একটা গ্রুপ শিয়া। এই 13% জনসংখ্যা প্রতিনিধিত্বকারী একটা গোষ্ঠী এই দেশটাকে শাসন করেছে ফর 53 ইয়ার্স। এবং এখানে নানা রকমের বৈষম্য সৃষ্টি হয়েছে এবং ইকোনমিক ডিসপ্যারিটি, এবং এই গোষ্ঠীর ব্যক্তি হলে আপনি বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন, এবং আস্তে আস্তে এই অসন্তোষটা ধীরে ধীরে বেড়ে উঠেছে। এবং 2011 সালে যখন আরব স্প্রিং হলো, তখনও কিন্তু একটা আন্দোলন শুরু হয়েছিল। এবং আমাদের সাথে সিরিয়ার পরিস্থিতিটা অনেক অনেক মিল, এবং তাদেরকে সাপোর্ট করেছে রাশিয়া, ওয়াজ এ বিগ সাপোর্টার। ইরান তাদের, এবং বিদ্রোহীরা যেভাবে ঢুকে যাওয়া এবং যেভাবে বিমানে, যে কারণে আমি বলে মানে রাশিয়া এবং ইরান প্রত্যক্ষভাবে তাদের সাহায্য করেছে বাশারকে এই 24 বছর টিকে থাকার জন্য। এবং তারা এমন সময়টা বেছে নিয়েছে যখন রাশিয়া ব্যস্ত ইউক্রেন নিয়ে, এবং হিজবুল্লাহ, লেবাননের হিজবুল্লাহও একটা বিশাল সাপোর্ট ছিল বাশার আল আসাদের। ওরাও দুর্বল হয়ে গেছে ইসরায়েলি আক্রমণের কারণে, ইরানও একটু পিছু পা আছে। এবং এই সুযোগে কিন্তু, এবং এটা কিন্তু কোনো সুনির্দিষ্ট অপোজিশন এই মুভমেন্টটা করে নেই, অনেকগুলো দল একসাথে মিলে, এবং ইট হ্যাপেন্ড উইদিন 11 ডেজ। এবং একইভাবে প্লেনে উড়ে চলে গেল এবং আইডেন্টিফিকেশন নাম্বার লুকিয়ে ফেললো। লেটেস্ট আসা, এবং তারাও কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত তিনি থাকতে চেয়েছেন এবং আলটিমেটলি দে হ্যাভ লস্ট। এবং এটা খুবই আকস্মিক, এবং স্বৈরাচার পতনটা খুবই খারাপভাবে হয় এবং খুবই আকস্মিক হয়। আপনি ইউ টক অ্যাবাউট গাদ্দাফি, ইউ টক অ্যাবাউট হোসনে মোবারক, ইউ টক অ্যাবাউট সাদ্দাম হোসেন, এই পরিণতিটা কখনো ভালো হয় না, এটা খুবই খারাপ হয়। এবং একটা লেটেস্ট খবর আমি পেলাম যে একটা প্লেন নাকি ভূপাতিত হয়েছে, অনেকে বলছে নাকি বাশার আল আসাদ হ্যাভ ডাইড ইন দ্যাট ক্র্যাশ। আমি জানি না তো কতটুকু সত্য। আমি তো মনে করি তারা বাশার তার মৃত্যুদের কারো কাছে যাবে, আইদার রাশিয়া অথবা ইরানে হয়তো যাওয়ার কথা। এটাও হতে পারে যে তারা চাচ্ছে না যে তার অবস্থানটা প্রকাশ পাক, গোপন থাকুক, সে কারণেই কি এই
প্লেন ক্র্যাশের ঘটনাটা বানানো হলো কিনা আই ডোন্ট নো, এটা আমরা অপেক্ষা করে দেখতে হবে। বাট অনেক সিমিলারিটি আমাদের সাথে, এবং সে অনেক দুঃশাসন করেছে। বিইং এ মাইনরিটি হি হ্যাজ রুল দিস কান্ট্রি, এবং এই পুরো ঘটনাটার সাথে বাংলাদেশের ঘটনার অনেক মিল। আমরা দেখেছি যে সেখানেও ইন্টারনেটের গতি শ্লথ ছিল, লোকজন বাইরে বের হচ্ছিল না এবং তারা আসলে ঢুকে পড়েন, সেই প্রক্রিয়াটাই অনেক মিল আসলে, এবং চলে যাওয়া এবং আকস্মিকভাবে চলে যাওয়া। আমরা আবারও আসবো আপনার কাছে জেনারেল অবসরপ্রাপ্ত মনিরুল ইসলাম আকন্দ। আমরা জুনায়েদ সাকি একটু আপনার কাছে জানতে চাইবো, মোটা দাগে আমরা যে আজকের আলোচনার বিষয় যেটি বলছিলাম যে স্বৈরশাসকদের পতন দেশে দেশে যেভাবে আসলে হয়েছে, আমরা যদি একটু বাংলাদেশ প্রসঙ্গে আসি, শেখ হাসিনার যে পতনের প্রক্রিয়াটা ছিল সেটা অনেকটা আকস্মিক ছিল। মোটা দাগে আসলে শেষ পর্যন্ত সব স্বৈরশাসকের তো ইতিহাসে আমরা যেটি দেখেছি কোনো না কোনোভাবে পতন হয়েছে, এবং স্বৈরশাসন অর্থাৎ ক্ষমতা যে কখনোই চিরস্থায়ী নয় সেটি আসলে আমাদেরকে আমরা সবশেষ যেটি শেখ হাসিনার দেখেছি সেটি শ্রীলঙ্কার ক্ষেত্রে আমরা দেখেছি, বা যেখানে যেরকম স্বৈরশাসনের চেষ্টা হয়েছে সেটির কোনো না কোনো সময় গিয়ে আমরা পতন হয়েছে। সার্বিকভাবে আসলে শেখ হাসিনার এই পতন এবং এই আসাদ সরকারের পতনের মধ্যে আপনি একটু আপনার যদি মতামত বলতেন আমাদেরকে, একই সঙ্গে এই পতনের মধ্য দিয়ে আসলে পরবর্তী যে পথ চলা, সেই পথ চলাটা আসলে কি নতুন একটা গতিপথ এনে দেয় কিনা, আসলে সেই সুযোগটাকে আসলে দেশে দেশে একইভাবে কাজে লাগানোর চেষ্টা করা হয় কিনা? ধন্যবাদ আপনাকে। আমি আমার সহ-আলোচক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মনিরুল ইসলাম আকান এবং যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। ইতিমধ্যে আসলে মূল মুদ্রা কথাটা আলোচনা হয়ে গেছে। হয়তো আমরা সিরিয়ার পরিস্থিতির একটা যাকে বলে যে খুব পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, কিংবা এটা আসলে মধ্যপ্রাচ্যে কি ধরনের নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করবে সেই বিষয়ে এই মুহূর্তে হয়তো আলোচনায় আমরা যদি না যাই, সাধারণভাবে যে কথাগুলো আপনারা তুললেন ইতিমধ্যে, সেটা আমিও যে একটা সরকার যদি জনগণের সম্মতিতে না থাকে তাহলে কিছুদিন হয়তো তারা শাসন চালিয়ে যেতে পারে, হয়তো কখনো কখনো সেটা দীর্ঘও করতে পারে। 2 যুগ ছিলেন তিনি, 2 যুগ পর্যন্ত যেতে পারে, 2 যুগ পর্যন্ত গিয়েছে। কিন্তু এটাকে যারা চিরস্থায়ী বন্দোবস্ত ভাবেন, তারা যে ইতিহাস সম্পর্কে একেবারেই যাকে বলে যে ইতিহাসকে ভুলিয়ে দিতে চান, সেটা বারবার প্রমাণিত, এবং তাদের কিন্তু শেষ পর্যন্ত খলনায়কই হতে হয়। এটা নিয়ে একটা বিখ্যাত কথা আছে যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। তো সেই রকমই অবস্থা দেখা যায় যে তারা মনে করেন যে হ্যাঁ এভাবে বোধহয় চালিয়ে যাওয়া সম্ভব, অথবা কেউ এই ধরনের যুক্তি নিয়ে আসে যে আচ্ছা আমরা তো বাঘের পিঠে চড়েছি, কাজে নামলেই খেয়ে ফেলবে, অতএব আমরা নামতে পারবো না, যতক্ষণ আছি চালিয়ে যেতে হবে। এই যে একটা নিজেদের জন্য একটা অন্ধ গলি তৈরি করা যে এর বাইরে আর আমার কোনো পথ নেই, এটা অনিবার্য পতনটা খুব পরিষ্কার। মানে সে তার যে পথ তৈরি করছে সেই পথ নিজেই আসলে তার পতনের একটা অবশ্যম্ভাবী জায়গাতে নিয়ে যাবে, কিন্তু সেটা জানা সত্ত্বেও তারা এই জায়গাতেই চলতে থাকেন। এখন এইটা মানে আপনি যদি এর সাথে তুলনা করতে চান, দেখবেন যে প্রায় সবগুলো গণ অভ্যুত্থানের সাথে এটা তুলনীয় জায়গা খুঁজে পাবেন। যেমন আমাদের দেশের 5ই আগস্টের ঘটনার তুলনা পাবেন, তেমনি আমাদের দেশের পুরনো ঘটনাগুলো কিংবা অন্যান্য জায়গায়। হ্যাঁ, কোথাও কোথাও পালিয়ে না গিয়ে কেউ মানে যাকে বলে গ্রেফতার বরণ করেন। এই ক্ষেত্রে বাংলাদেশের শেখ হাসিনার ক্ষেত্রে যেটা হচ্ছে, তিনিও পালিয়ে গেছেন, বাশার আল আসাদও পালিয়ে গেছেন, কারণ তারা নিজেদের জীবন এবং রাজনৈতিক জায়গাটার চাইতে মানে ক্ষমতাটাকে বেশি জরুরি এবং গুরুত্বপূর্ণ মনে করেন। তো সেই দিক থেকে তাদের নিজেদের জীবন রক্ষা করাটা তাদের প্রায়োরিটি হয়ে ওঠে, কিংবা কোনো ধরনের যে পরিণতির যে জায়গাগুলো, বিচার এবং ইত্যাদি, এগুলো মুখোমুখি হতে চান না। তো আমাদের যেটা দেখা দরকার যে এইটা আবারও মানে খুব স্পষ্টভাবেই প্রমাণিত হলো যে জনগণের সম্মতি ছাড়া ক্ষমতায় থাকা যায় হয়তো কিছুদিন এবং বেশ কিছুদিন, কিন্তু সেটা আসলে শেষ পর্যন্ত পতনের মুখে পড়ে। এবং এই পতনের মুখে পড়ার ক্ষেত্রে গণ অভ্যুত্থান একটা খুবই গুরুত্বপূর্ণ মানে রাজনৈতিক যাকে বলে যে ধরন এবং রাজনৈতিক একটা রণকৌশলও বলতে পারেন, যেটার মধ্য দিয়ে আসলে জনগণের সংগ্রামটা মানে এটার আর মুখোমুখি হতে পারে না। আমরা আমাদের এখানে দেখেছি যে
জনগণের উত্থান যখনই হয়েছে, শাসকরা যত শক্তিশালী হোক, তারা অ্যাপারেন্টলি তাদের পতন শেষ পর্যন্ত ঘটেছে। তো এইটা পৃথিবীর অন্য দেশেও ঘটেছে, যখন এমনকি হোসনি মোবারক তার চেয়ে বেশি সময় ধরে একাই ক্ষমতায় ছিলেন, কিন্তু যখন ওই যে আরো বসন্ত হলো কিংবা তাহরির স্কোয়ার হলো, আর তার পক্ষে সম্ভব হলো না, কারণ ওই সময়ে এমনকি সেনাবাহিনীর সামনে একটা প্রশ্ন দাঁড়ায়, তারা কি নির্বিচারে মানুষ হত্যা করবে নাকি আসলে রাজনৈতিক পরিবর্তনে ভূমিকা রাখবে। এই দুটো প্রশ্নের মুখোমুখি গণ অভ্যুত্থানই আসলে শেষ পর্যন্ত এই রাষ্ট্রের সশস্ত্র শক্তিগুলোকে করতে পারে। তো ওই জায়গাটাতে এবং গণ অভ্যুত্থান তৈরি হয় যখন সবার মধ্যে একটা ঐক্যের বৃহত্তর, জনগণের বৃহত্তর ঐক্যটা যখন সৃষ্টি হবে, তখনই গণ অভ্যুত্থান। সেটা বাংলাদেশের ক্ষেত্রেও ঘটেছে, সেটা সিরিয়ার ক্ষেত্রে। এখন এই যেটি বলছিলেন যে ইতিহাস থেকে আমাদের শিক্ষা না নেয়া, এই যে এই ধরনের আসাদ সরকারের পতন অথবা শেখ হাসিনার পতন অথবা আরব বসন্তের কথা বলছিলেন, সব মিলিয়ে অথবা শ্রীলঙ্কা, যে কথাটা আপনি আগেও বলেছেন যে এটার ফলে এর পরবর্তী পলিটিক্যাল কনসিকুয়েন্স। জি, আমি বলতে চাই যে রাজনীতিবিদরা অথবা ইতিহাসে তারা আবার ওই খলনায়ক যখন হচ্ছেন, পরবর্তীতে আবারও ঘুরে ফিরে আমরা দেখি শিক্ষাটা দীর্ঘদিন ধরে যে স্বৈর শাসকরা থাকে, তারা এমন একটা পরিস্থিতি তৈরি করতে থাকে মানুষের মধ্যে, ক্ষোভ বিক্ষোভ, মানুষ ভয়ে অথবা প্রচণ্ড সশস্ত্র শক্তির দাপটের কারণে তারা তাদের প্রতিবাদগুলো করতে পারে না, জমতে থাকে মানুষের ক্ষোভ জমতে 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 এটা বিস্ফোরিত হয়। কিন্তু এইটা যদি একটা অর্গানাইজড পলিটিক্যাল ফোর্সের নেতৃত্বে না ঘটে, তাহলে যেটা অনেক সময় ঘটে যে এর রাজনৈতিক যে উত্তরণ এবং একটা ইতিবাচক পরিণতি, সেটা অনেক ক্ষেত্রে ব্যাহত হয়, যেটা আমরা মধ্যপ্রাচ্যের ক্ষেত্রেও দেখেছি, এটা আমাদের দেশের ক্ষেত্রে অনেক সময় ঘটে। অথবা যে রাজনৈতিক শক্তির নেতৃত্বে ঘটছে তারা যদি মানুষের পক্ষে না থাকে। এখন আমরা বলছি যে একটা সংকট দেখা দেয় যে এই ধরনের স্বৈর শাসকরা যেভাবে শাসনটা চালায়, তাতে মানে এই যে স্বৈর শাসনের বিপরীতে গণতন্ত্র একটা প্রায় অনিবার্য কি বলে মানে বিপরীত হিসেবে হাজির হয়। তো এই যে গণতন্ত্রের জন্য তো গণতান্ত্রিক শক্তি লাগবে। স্বৈর শাসনগুলো যে কাজটা করে, গণতান্ত্রিক শক্তির বিকাশটাকে নানাভাবে বাধা দিয়ে রাখে, ওইটাকে বিকশিতই হতে দেয় না। এখন গণতান্ত্রিক শক্তি তো গণতন্ত্র ছাড়া বিকশিত হবে না। আপনি এইটা একটা মানে কি বলে যে এই পরিস্থিতির এটাও একটা অনিবার্য দিক যে গণতান্ত্রিক শক্তির বিকাশ ব্যাহত হয় এবং মানুষের বিক্ষোভ জমে, একটা গণ অভ্যুত্থান রূপ নেয়, কিন্তু সেখানে গণতান্ত্রিক শক্তি বিকশিত হতে না পারার ফলে অনেক সময় তার যে ইতিবাচক পরিণতিটা আমরা চাই, মানুষের জন আকাঙ্ক্ষা তৈরি হয়, সেটা অনেক ক্ষেত্রে হয় না। সেটা বাংলাদেশের ক্ষেত্রে আমরা আগে দেখেছি। বড় শক্তিগুলোর মধ্যে ওই গণতান্ত্রিক চরিত্র যদি না থাকে, তাহলে তারা যেটা করে যে বিক্ষোভটাকে কেবল ওই শাসকের দিকে চালিত করে। যেমন ধরুন আগেকার ক্ষেত্রে আমরা দেখেছি যে জেনারেল এরশাদের দিকেই মূলত সব কিছু তাক করা ছিল, কিন্তু যে জেনারেল এরশাদ যে ব্যবস্থার উপরে বসেছিলেন, সেই ব্যবস্থাটা যে নিজেই সিস্টেম নিয়ে কিন্তু খুব বেশি আলোচনা হয়নি আমাদের 90 পরবর্তী। এখনো এইবারে বাংলাদেশের জন্য একটা ইতিবাচক দিক হচ্ছে যে এইবারে সিস্টেম পরিবর্তনের প্রশ্নটা আসছে, শাসক পরিবর্তনের সাথে সমান তালে আমরা আমাদের দিক থেকে তুলতে পেরেছিলাম, যেটা আমাদের ছাত্র তরুণরা ব্যাপকভাবে গ্রহণ করেছে। সেইটা একটা বড় রাজনৈতিক বাতাবরণ সৃষ্টি করছে। তো রাজনৈতিক দলগুলো এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করবে, কিভাবে এই তাদের অঙ্গীকার পূরণ করবে, সেটা সামনের দিনে বাংলাদেশে দেখা যাবে। কিন্তু ওইখানে এই সিরিয়াতেও যে এই যে রাজনৈতিক একটা, আপনি বললেন যে সবগুলো দল এক জায়গায় এসছে, কিন্তু ওই এক জায়গায় আসাটা কতটা একটা ইতিবাচক গণতান্ত্রিক রূপান্তরের দিকে নিয়ে যাওয়ার শক্তি সেখানে কার্যকর থাকবে, সেটার উপরে নির্ভর করবে ভবিষ্যৎ সিরিয়া কোন দিকে যাবে। অনেক ধন্যবাদ জোনেস স্যারকে। আমরা আরেকবার ছোট্ট করে আমরা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মনিরুল ইসলাম আকন্দ আপনার কাছে মন্তব্য নিয়ে এরপর বিরতিতে যেতে চাই। আমরা যে বিষয়টা নিয়ে বলছিলাম যে স্বৈর শাসকদের পতন দেশে দেশে হয়েছে, ইতিহাস বলে, আমরা কিন্তু পরবর্তীতে যে উত্তরণ আসলে হওয়ার কথা ছিল, যে অর্থাৎ একটা গোটা সিস্টেমকে ভেঙে মানুষ তো আসলে একটা মুক্তির আকাঙ্ক্ষা থেকে এই পতনগুলো ঘটিয়েছে, সেই উত্তরণটা আসলে আপনি যেহেতু এই বিষয়গুলো নিয়ে প্রচুর গবেষণা করেন এবং ইতিহাস নিয়ে আপনি প্রচুর পড়াশোনা করেন, এই বিষয়টা আপনার কাছে কি মনে হয়েছে যে পরবর্তীতে সেই উত্তরণটা কি আসলে এসছে যে আকাঙ্ক্ষা থেকে? আসলে আমি একটু আগের থেকে বলি, জুনায়েদ ভাই যেটা নিয়ে শুরু করলো, প্রথমে একটা কথা বলে আইছেন, অনার আপনার সাথে পার্টিসিপেট করার, এবং আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে আপনার মতন ইয়াং, ইন্টেলিজেন্ট, সুবক্তা এবং হ্যান্ডসাম লোকজন রাজনীতিতে থাকা উচিত।
দিজ আর দি পিপল হু শুড ডিসাইড অন আওয়ার নেশন। আমরা একটা শব্দ আছে সেফ সিনড্রোম। আমরা যখন যুদ্ধ করতে যাই আমরা জানি যে একটা বড় অংশ গুলিবিদ্ধ হবে, নিহত হবে, বাট আমরা ব্যক্তিগতভাবে সবাই বিশ্বাস করি যে আমার আশেপাশে সবার গায়ে গুলি লাগবে, আমার গায়ে লাগবে না। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হবে, এমন হবে যে অন্যরা অ্যাক্সিডেন্টে পড়বে, আমি কখনো পড়বো না। এটা একটা ফলস সিনড্রোমে আমরা ভুগি এবং স্বৈরাচাররাও কিন্তু এটাতে ভোগে। কেন তারা শেষ দিন পর্যন্ত এবং শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু সিরিয়ান অথরিটি বলছিল যে বাশার যায়নি, সে কাজে ব্যস্ত, হয়ে যেন দেখা যাচ্ছে না। সো হি অলসো নোজ হিস্ট্রি, কীভাবে কে ফল হয়েছে, বাট হি থট দ্যাট আমি ফল হব না, সবাই চলে যাবে, আমি টিকে থাকবো। এই একটা ভ্রান্ত সিনড্রোম থেকে এই জিনিসটা আসে। এবং সিরিয়ার ব্যাপারটা ইজ ভেরি কমপ্লিকেটেড, সো মেনি পার্টিজ ইনভলভ। আমি একবার সিরিয়ার ম্যাপের উপরে আমি একটু আঁকার চেষ্টা করলাম যে যেসব ফ্যাকশন এবং গ্রুপ আছে তারা কে সাপোর্ট করে, কার বিরুদ্ধে যুদ্ধ করছে, এবং লাইন টেনে টেনে আঁকলাম। এবং শেষ পর্যন্ত দেখলাম যে সিরিয়ার দেশটাই একটা মাগসটার জালে পরিণত হয়েছে, আপনি বের করতে পারবেন না অ্যাকচুয়ালি কে কাকে সাপোর্ট করছে। তো এখানে যেহেতু ইউনাইটেড কোনো অপোজিশন ছিল না, এই হায়াত তাহরির এসডিএস যে দলটা মোটামুটি নেতৃত্ব দিয়েছে, এছাড়াও আপনার আল নুসরা যেটা আইএস সৃষ্টি করেছিল, এখন তারা আরেকটু লিবারাল হয়ে বলেছে যে আমরা মাইনরিটির প্রতি আরেকটু ভালো ব্যবহার করবো, ইত্যাদি ইত্যাদি। তারপরে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস, মেনি ফোর্সেস আর ইনভলভ। এখন বাশারের অ্যাবসেন্সে অ্যাকচুয়ালি ওদের ট্রানজিশনটা কি হবে? ওরা বলেছে আপাতত প্রাইম মিনিস্টার এখন হি উইল বি ইন দি হেলম অফ অ্যাফেয়ার্স, এবং তারা পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেবে কীভাবে দেশটা চলবে। এবং সিরিয়া তো ইজ এ বিগ ব্যাটেল গ্রাউন্ড। এখন তো বড় বড় রাষ্ট্ররা যুদ্ধ করে না গ্রাউন্ডে, তারা প্রক্সি ওয়ার করে থ্রু আদার্স। So Syria was a proxy battleground where Russia and the Western powers are fighting. এখন আপাতত রাশিয়া এবং ইরান ওয়াজ উইনিং বিকজ বাশার ক্ষমতায় ছিল। এখন সাডেনলি ইউএস এবং তুরস্ক অনেকেই সাপোর্ট করে এখন দে হ্যাভ কাম টু পাওয়ার। সো এখন আমার মনে হয় এটা চলমান থাকবে। আমার আই থিঙ্ক বাংলাদেশ ইজ ইন এ মাচ বেটার পজিশন দেন সিরিয়া, আমি যেটা ভবিষ্যৎ দেখি। এবং দের উইল বি এ লট অফ কনফিউশন। এবং বাশার সিটে থাকা অবস্থা আইএস একটা বড় রাষ্ট্র, ফ্রান্সের সমান রাষ্ট্র তারা তৈরি করে ফেলেছিল অলরেডি। সো এই দলগুলোর মধ্যে ইউনিটি আনা, এবং সিরিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মুসলিমস। আমাদের ইতিহাসে একটা বিশাল অংশ সিরিয়া জুড়ে আছে। আমাদের ধর্মের চতুর্থ ইম্পর্টেন্ট মসজিদ উমায়দ, এটা দামেস্কে অবস্থিত। আমাদের খেলাফত, উমায়দ খেলাফত অনেক বছর শাসন করেছে, আমাদের মুসলমানদের রাজধানী ছিল, এবং আমরা কেউ যেতে পারি না দেশটা দেখার জন্য। সাচ এ বিউটিফুল কান্ট্রি, ইট ওয়াজ এ সেন্টার অফ কালচার, আর্ট, সায়েন্স ওয়ান্স আপন এ টাইম। যুদ্ধ করে করে দে হ্যাভ কিল্ড ইচ আদার। সো এখানে আই থিঙ্ক ওরা একটা দল বাংলাদেশে পাঠাতে পারে, মেবি উই ক্যান টিচ দেম হাউ টু ডু দিস সংস্কার। আমার মনে হয় এটা আমরা খুব ভালোভাবেই করছি, যদিও এখানে অপশক্তি স্টিল অ্যাক্টিভ, বাট স্টিল আমি মনে করি এত প্রোপাগান্ডা, এত মিথ্যা অপপ্রচারের পরেও কিন্তু আমরা উই আর ইউনাইটেড। এবং আমাদের বন্ধুরা খুবই বিরক্ত হচ্ছে এবং হতাশ হচ্ছে যে কেন এখনো রায়ট লাগছে না বাংলাদেশে। আমরা মুসলমানরা, আমরা হিন্দুদের প্রোটেক্ট করছি, আমরা তাদের মিথ্যা অপপ্রচারে আমরা সায় দিচ্ছি না। এন্ড আই থিঙ্ক উই আর ডেমনস্ট্রেটিং এক্স্যাক্টলি। তো আমার মনে হয় আমরা একটা টিম পাঠাই সিরিয়াতে, এন্ড দেন উইল টিচ দেম। সাকি ভাই যেতে পারে, আরো আলোচনা করব। অনেক ধন্যবাদ। আমরা আমাদের একটা বিরতি নেবার সময় হয়েছে আসলে আমাদের। আমরা বিরতি থেকে ফিরে এসে শুনি। দর্শক, আরআইসিএল টিএমএক্স বার জনতন্ত্র গণতন্ত্র, আমরা স্বৈর শাসকদের পতন দেশে দেশে কীভাবে হয়েছে সেটি নিয়ে একটু কারণ খোঁজবার চেষ্টা করছি, ইতিহাস জানবার চেষ্টা করছি। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, রাজনীতির নানা বিষয় নিয়ে আরও কথা বলবো। একটা বিরতির পর আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত আরআইসিএল টিএমএক্স বার জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা আজকে কথা বলছি স্বৈর শাসকদের পতন দেশে দেশে। এই শিরোনামে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, জুনায়েদ সাকি, প্রধান সমন্বয়ক গণসংহতি আন্দোলন, আরও একবার স্বাগত জানাচ্ছি। সাথে আছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মইনুল ইসলাম আকন্দ, রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক, স্বাগত জানাচ্ছি আরও একবার। আমরা বিরতির আগে এই আসাদ সরকারের পতনের ইতিহাস নিয়ে কথা বলছিলেন। একই সঙ্গে যেভাবে 5ই আগস্ট আমরা দেখেছি সেই পতন, এবং আমরা দেখেছি যে আওয়ামী সরকারের পতনের পর এরকম অনাকাঙ্ক্ষিত হলে এই ধরনের ঘটনাও দেখেছি যে বঙ্গবন্ধুর ভাস্কর্য সেখানে ভেঙে ফেলা হচ্ছে। একইভাবে আমরা দেখেছি আজ বাশার আল আসাদের যে পিতা, প্রয়াত পিতা, তিনিও তার অর্থাৎ হাফিজ আল আসাদের মূর্তিও কিন্তু বিক্ষোভকারী জনতারা ভেঙে ফেলেছেন। যে কারণেই এই সামঞ্জস্যতাটা আসলে খোঁজা, একই সঙ্গে 5ই আগস্টের সাথে আজকের এই পতনের গল্প। আমরা মোটা দাগে এই যে অস্থিরতা, এই যে স্বৈরশাসকদের পতন, যেটি বলছিলাম যে পরবর্তীতে আসলে আমরা সেখান থেকে শিক্ষা নিয়ে কতদূর এগোতে পারি, সেক্ষেত্রে সেই সুযোগটা কতটুকু তৈরি হয়
আপনার কাছে একটু জানতে চাইবো, একই সঙ্গে আমাদের আসলে মধ্যপ্রাচ্যের এই অস্থিরতার আসলে শেষ কোথায়, এটার আসলে কখনোই আমরা দেখিনি সেখানে আসলে স্বস্তি পেতে, শান্তি ফিরে আসতে। অনেক ধন্যবাদ। বাশার আল আসাদের মূর্তি ভাঙাটা একটু সহজতর হবে, বিকজ সে খুবই শুকনা প্রকৃতির ব্যক্তি ছিল, মূর্তিগুলোও নিশ্চয়ই অনেক দুর্বল ছিল, হয়তো খুব দ্রুত ভেঙে ফেলতে পেরেছে। মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না। 73-তে যখন ইজিপ্ট ইসরায়েল আক্রমণ করে, ইয়াম কিপ্পুর ওয়ার একটা বলে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সিদ্ধান্ত নিল যে মধ্যপ্রাচ্যে যদি শান্তি থাকে, তারা যদি ইউনাইটেড থাকে, ইসরায়েলের অস্তিত্ব থাকবে না। সো উই হ্যাভ টু ক্রিয়েট এ ডিভিশন বিটুইন দ্য আরবস অর পিপল লিভিং ইন লেভান্ট ইন দ্যাট এরিয়া। এবং তাদের কিভাবে ডিভাইড করা যায়, তারা তো সবাই মুসলমান, আচ্ছা ঠিক আছে, মুসলমানদের মধ্যে কোনো বিভেদ আছে? হ্যাঁ, শিয়া এবং সুন্নি। এবং তারা এইটাকে পুঁজি করেই যখন শাহ আমেরিকার চাকর ছিল 75-এ সে আলজেরিয়াতে গিয়ে একটা চুক্তি করলো যে আমি আর সুন্নিদের আক্রমণ করব না। তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিল যে শাহ হ্যাজ টু লিভ, এবং তারা কিন্তু অর্থায়ন করে খোমেনিকে এনে বসালো। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু খোমেনিকে এনে বসালো ইরানে, এবং সে যত বড় বড়ই কথা বলুক না কেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে গ্রেট শয়তান ডাকলো না কেন, বাট তাদের কাছ থেকে $500 মিলিয়ন অস্ত্র খোমেনি কিনেছে ইউএসএ থেকে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মিডল ইস্টের পলিসি হচ্ছে ওভারটলি তারা বলবে আমরা সুন্নিদের বন্ধু, এবং এই কারণেই কিন্তু কুয়েত, কাতারে ওদের সবচেয়ে বড় দুইটা বেস ওখানে, এবং তলে তলে তারা সাপোর্ট করবে হচ্ছে শিয়াদের। এবং আমি একটা টকশোতে বলেছি যে আমরা খুবই একটা ভুল ধারণা, আমার মতে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে কাছের বন্ধু ওই এলাকাতে হচ্ছে ইরান। এবং এই যে ইসরায়েলের সাথে দ্বন্দ্বটা, এটা একটা জাস্ট এ শো, ডিজনি ওয়ার্ল্ডের ফায়ার ওয়ার্কসের মতন, গুলি করছি 100টা, একটাও গায়ে গুলি লাগছে না। শত্রুকে যখন গুলি করবো, 10টা গুলি করবো, 10 জন নাহলে 9 জন শত্রু মারা যাবে, বাট দে ওয়ার নো ক্যাজুয়ালিটি ইন দিস এক্সচেঞ্জ অফ মিসাইলস বিটুইন ইসরায়েল। সো এইটা চলমান থাকবে। এবং আমি তো মনে করি সিরিয়াতে বাশার থাকার কারণে সিরিয়ান মানুষের উপর খবর ছিল, বাট মিডল ইস্টে তাও একটা শান্তি ছিল। এখন একটা অরাজকতা সৃষ্টি হবে। ক্ষুদ্র আছে যারা টার্কি, ইরাক এবং সিরিয়ার একটা অংশ নিয়ে তারা স্বাধীনতার জন্য সংগ্রাম করছে, এবং এটা আস্তে আস্তে বেড়ে যাবে, এবং আমার মতে এই অশান্তি বাড়বে, এবং পাশ্চাত্য দেশ এবং ইসরায়েল আরও নিরাপদে থাকবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। তার মানে আপনি এটার ভবিষ্যৎবাণী করে দিলেন যে অর্থাৎ এই শান্তি আসলে এখানে কখনোই ফিরবে না। আমরা জুনায়েদ স্যারকে আপনার কাছে একটু এই বিষয়ে যদি আপনি কিছু অ্যাড করেন, যে আমরা আসলে শিক্ষার যে জায়গাটি থাকে, আগের আলোচনা থেকে একটা বিষয়ে আমি সবসময় যে জিনিসটা, এই সিরিয়ার ঘটনা শুরু হওয়ার পর থেকে, সেটা হচ্ছে যে দামেস্ক কিন্তু একটা খুব পুরনো শহর, মানে ঐতিহাসিক শহর। তো এত পুরনো, এবং শুধু পুরনো শহর না, ইউরোপ এবং এশিয়ার যে মিলনস্থল হিসেবে, এবং জ্ঞান বিজ্ঞানের একটা বিরাট কেন্দ্র ছিল, ব্যবসা বাণিজ্যের বিরাট কেন্দ্র ছিল, ইসলাম ধর্মেরও একটা গভীর যোগাযোগ আছে দামেস্কের সাথে। আমাদের ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে ব্যবসার সূত্রে যেতেন, এবং তার একটা ঘনিষ্ঠ যোগাযোগ সেখানে ছিল। পুরো শহরটাই আসলে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। তো এইগুলো একটা দেশে অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থা যদি দুর্বল থাকে, সে কিভাবে প্রক্সি ওয়ারের একটা শিকারে পরিণত হয় এবং তারপর ধ্বংসস্তূপে পরিণত হয়, সেটার একটা বড় উদাহরণ ইসরায়েলের জায়গা। মধ্যপ্রাচ্যে এই জিনিসগুলো আরও অনেক ক্ষেত্রে উদাহরণ আছে, এবং ওই জায়গা থেকে আমরা বাংলাদেশের জায়গাটা টানতে পারি, যে আমরা বারবার এই কথাগুলো গত 10 বছরে বলছিলাম, যে আমাদের অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থা যদি ইনক্লুসিভ না হয়, আমরা যদি রাজনৈতিক বিরোধ এবং ক্ষমতা নিয়ে যতই আমাদের দ্বন্দ্ব থাকুক, একটা রাজনৈতিক ব্যবস্থা যেটার আমরা সবাই অংশীদার, এবং আমরা রাষ্ট্রের স্বার্থের প্রশ্নে একটা ন্যূনতম একটা ঐক্যমত্যে পৌঁছাতে পারি, এটা না থাকা মানেই হচ্ছে যে আপনি অভ্যন্তরীণভাবে এত নাজুক প্রক্সি ওয়ারের কথা যেটা বললেন, যে অন্যদের দ্বারা প্রক্সি ওয়ারটা কিন্তু ইনএভিটেবল। মানে এটা এই যে বহু মেরুকৃত বিশ্বের মধ্যে এখন তো ধাক্কাধাক্কি লাগবে, ধাক্কাধাক্কি আছে তাদের প্রভাব বলয় সৃষ্টি করার জন্য। এবং সেই ধরুন ইসরায়েল এবং প্যালেস্টাইন, এই ইসরায়েলের যে আগ্রাসন, গণহত্যা এই 70-75 বছর ধরে চলছেই,
এবং সেটা যে এখনো টিকে আছে সেটা এই মানে অর্থাৎ ফিলিস্তিনের নিজেদের যদি আরবদের অভ্যন্তরীণ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বিভাজন ক্রিয়েট করতে পারা সক্ষমতার একটা এইভাবে শাসনটা চালিয়ে যেতে পারার একটা বড় কারণ। সেই দিক থেকে এইটা একটা বড় শিক্ষার জায়গা যে আমরা যে মানে একটা আমরা এই অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থাকে যদি গণতান্ত্রিক ভিত্তির উপর দাঁড় করাতে না পারি, সম্ভাব্য মানে কি বলে যে পরাশক্তির প্রভাব আমরাও ক্ষতির মুখে পড়ে যাব, আমরাও কিন্তু ক্ষতির মুখে পড়ব। ফলে আমরা এই যে আমাদের অভ্যুত্থান এবং অভ্যুত্থান থেকে একটা নতুন গণতান্ত্রিক ব্যবস্থায় পৌঁছানো এবং সেটাকে শক্ত ভিত্তির উপর দাঁড় করানো, এটা আমাদের পুরো দেশের এবং পুরো জনগোষ্ঠীর স্বার্থের একেবারে অস্তিত্বের সাথে যুক্ত। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ। আমরা নিশ্চয়ই এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের নিজেদের যে অভ্যন্তরীণ শক্তিমত্তা সেটি বাড়ানোর চিন্তার দিকে এগোতে হবে। আমরা আরেকটা বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে এসে কথা বলবো। দর্শক, RICL TMX বার জনতন্ত্র আরেকটা ছোট্ট বিরতি নিচ্ছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আরও একবার স্বাগত। RICL TMX বার গণতন্ত্রে কথা বলছি স্বৈরশাসকদের পতন দেশে দেশে এবং সমসাময়িক রাজনীতি নিয়ে। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে, আমাদের হাতে 2 থেকে 3 মিনিট সময় রয়েছে। আমরা ছোট্ট করে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আকন্দ আপনার কাছে জানতে চাই, সব মিলিয়ে আমরা অনেকগুলো আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা বলেছি। একটু যদি ভারত বাংলাদেশ সম্পর্কের বিষয়টি এই মুহূর্তে আলোচিত, আমরা জানি যে ভারতের পররাষ্ট্র সচিব আগামীকাল বাংলাদেশে আসছেন। সব মিলিয়ে সেটি আসলে দুই দেশের সম্পর্ক বরফ গলানোর ক্ষেত্রে যদি বলি কতটা সহায়ক হবে, এবং আমরা আসলে এই পরিস্থিতিটা নিয়ে ছোট্ট করে আপনার যদি মন্তব্য। খুবই সংক্ষেপে বলি, ইট ইজ ইম্পর্টেন্ট টু হ্যাভ গুড রিলেশনশিপ উইথ আওয়ার নেইবার। আমরা ভারতের সাথে একটা সুন্দর সম্পর্ক চাই, বাট এগেন ইট হ্যাজ টু বি অন এ লেভেল প্লেয়িং গ্রাউন্ড। আমরা শুধু দিব, আমরা কিছু পাবো না, এটা কখনো হতে পারে না। উই আর এ ইন্ডিপেন্ডেন্ট নেশন, আমাদের সার্বভৌমত্ব আছে, এটা তাদেরকে মনে রাখতে হবে। গত 15 বছর তারা যা চেয়েছে তা পেয়েছে, ইট ক্যানট কন্টিনিউ টু হ্যাপেন, ইট হ্যাজ টু বি ইকুয়াল। এবং আমি খুবই অপটিমিস্টিক, তাদের পররাষ্ট্র সচিব আসছে, দিস ইজ দ্য প্রোগ্রেস, আই ওয়ান্ট টু বি অপটিমিস্টিক। প্রণয় ভার্মা বলেছে যে শুধু একটা ঘটনার উপরে দুই দেশের সম্পর্ক খারাপ হতে পারে না, যদিও ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ সুগার কোটেড থাকে, বাট আই ওয়ান্ট টু বিলিভ দ্যাট। আমি মনে করি দিস এ গুড স্টেপ। পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রীরা আসবে, দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে যোগাযোগ হবে এবং আস্তে আস্তে উইল ক্রিয়েট এ, বিকজ ওদের পেঁয়াজ ওরা কোথায় বিক্রি করবে, ব্যক্তির প্রতি তো এত নির্ভরশীল হওয়ার কিছু নেই। এবং এই দুই দেশের জনগণের মানুষের মধ্যে ভালোবাসা থাকতে হবে, শুধু দুই সরকারের মধ্যে ভালোবাসা থাকলে হবে না। এবং এই যে ভারত যে অপপ্রচার করছে, আমাদের ভালোবাসা কিন্তু হারাচ্ছে। তারা যে কি হারাচ্ছে, আমাদের ভিসা না দিলে তাদের মার্কেট বন্ধ হয়ে যাচ্ছে, তাদের হাসপাতাল বন্ধ হয়ে যাবে, আমরা গেলে আমরা উপকৃত হবে, এখানে আমাদের ইগোকে ভুলে গিয়ে আমরা উই হ্যাভ টু বি মোর ম্যাচিউরড। উই আর ওয়ান পিপল, ওয়ান ফ্ল্যাগ, ওয়ান নেশন। আমরা ইউনাইটেড থাকবো, এইসব অপপ্রচার আমাদেরকে বিভক্ত করতে পারবে না, এবং আমরা ভারতের সাথে ভালো সম্পর্ক চাই ভবিষ্যতে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ মনিরুল ইসলাম আকন্দ। একেবারে সুনির্দিষ্ট করে আপনি চমৎকারভাবে বিষয়গুলো তুলে ধরলেন। আমরা জুনায়েদ স্যারকে এই একই বিষয়ে আপনার কাছে একটু মন্তব্য জানতে চাই। অর্থাৎ ব্যক্তি পূজা না করে আমার তো আসলে জনগণের সাথে সম্পর্কটা থাকবার কথা ছিল। একজন শেখ হাসিনা সেখানে গিয়ে, ভারতের একটা মানে দীর্ঘদিনের একটা নির্বাচনী গণতন্ত্রের দেশ, একটা বড় দেশ, এবং তারা যে প্রতিবেশীর প্রতি যে পররাষ্ট্র এবং তারা অর্থনৈতিকভাবে সুফল নিয়ে গেছেন দিনের পর দিন, হ্যাঁ, সেটা বেশ বিস্ময়কর যে একটা পতিত সরকারের পক্ষ অবলম্বন করে পুরো দেশের জনগণের বিরুদ্ধে তারা নানা ধরনের বৈরী আচরণ করছেন, যেটা তাদের মিডিয়া থেকে শুরু করে এমনকি শাসক দলের ক্ষেত্রে দেখা যাচ্ছে। তো যে ডিসইনফরমেশন ওয়ার চাপিয়ে দিয়েছে, একটা মিথ্যার যে একটা চাপিয়ে দিয়েছে, তার বিরুদ্ধে আমাদের লড়তে হবে। আমরা অসত্যের বিরুদ্ধে সত্য দিয়ে লড়াই করব, এবং দেশের মানুষের ক্ষোভ তৈরি হয়েছে, সাম্প্রদায়িক উস্কানি তৈরির চেষ্টা করুক, আমরা আমাদের সম্প্রীতি, ঐক্য, সংহতি দিয়ে লড়াইয়ের চেষ্টা করব। কিন্তু এইটা আজকে 4 মাস হলো অন্তর্বর্তী সরকারের, এটা আমি তাদের সাধুবাদ জানাই যে এই যে স্ট্যান্ডিংটা, যে আমরা পারস্পরিক স্বার্থের ন্যায্যতা ও মর্যাদার ভিত্তিতে সেখানে যে ঐক্য সম্পর্ক করব, সুসম্পর্ক আমরা চাই, কিন্তু সেটা ন্যায্যতা এবং মর্যাদার ভিত্তিতে। ওই বাংলাদেশ আর নতজানু, দুর্বল, আর ওই একই জায়গায় বাংলাদেশকে যেভাবে পারো সেভাবে করো, ওই জায়গায় আর ফিরবে না। ফলে এই যে লং স্ট্যান্ডিং, তারই পরিণতি হচ্ছে যে পররাষ্ট্র সচিব আসছেন, তার মানে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যেতে হবে ওই স্ট্যান্ডিং নিয়ে। আমরা মনে করি যে এর মধ্য দিয়েই একটা সম্পর্ক আবার নতুন করে তৈরি হবে। অনেক ধন্যবাদ জানাই জুনায়েদ সাকি এবং মনিরুল ইসলাম আকন্দ দুজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরাও আশা করব পরিবর্তিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশ অর্থাৎ পুরনো স্বৈরশাসকদের কাছ থেকে শিক্ষা নিয়ে, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নতুন করে বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ হয়ে উঠবে, মর্যাদাপূর্ণ দেশ হয়ে উঠবে পৃথিবীর বুকে, সেই প্রত্যাশা আজকের RICL TMX বার গণতন্ত্র এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।